একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগে স্লোগান দিল তৃণমূলের সবাই চোর, 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, কিংবা আরেকটা স্লোগান ছিল চোর ধরো জেল ভরো। তৃণমূল মানে কি? চোর ধরো জেল ভরো, চোর ধরো, মায়েরা বলুন চোর ধরো জেল ভরো। আর ক্ষমতায় আসার পরের দিন সেই স্লোগানটা 180 ডিগ্রি বদলে গেল। নতুন স্লোগান হলো চোর ধরো দল ভরো। যে তৃণমূল নেতাদের 4 তারিখের আগের দিন অবধি গরু চোর, কয়লা চোর, বালি চোর বা মাফিয়া বলে সম্বোধন করা হতো, হঠাৎ করে দেখা যাচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে গিয়ে, দিল্লিতে তাদের বাসভবনে গিয়ে বৈঠক করছেন। শতাব্দী রায়ের যে তিলক মার্গের বাড়ি AB11, সেখানে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেসব তৃণমূল নেতাদের বাড়িতে গতকাল অবধি ইডির রেড পড়েছে, কারোর বিরুদ্ধে অভিযোগ ছিল কেউ গরু চুরি করেছে, সায়নী ঘোষের মতো নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, কুন্তল, শান্তনু তাদের সাথে একটা যোগ ছিল, চাকরি চুরির সাথেও যুক্ত ছিল সায়নী ঘোষ, তাদের বড় বড় ফ্ল্যাট ইত্যাদি গিফট করা হয়েছিল। শতাব্দী রায়, যার বিরুদ্ধে রোজভ্যালি কাণ্ডের বিভিন্ন অ্যালিগেশন লাগানো হয়, কাকুলি ঘোষ দস্তিদার, যার বিরুদ্ধে নারদা কাণ্ডের একটি ভিডিও দেখা গেছে এবং নিশ্চয়ই মুখ্যমন্ত্রীরও ভিডিও দেখা গেছে, সেই সবাই একত্রিত হয়ে শতাব্দী রায়ের বাড়িতে একটি বৈঠক আমরা দেখতে পেলাম। যেসব সাধারণ মানুষ এক্সপেক্ট করেছিল বিজেপি ক্ষমতায় এলে সব চোর দুর্নীতিগ্রস্ত নেতারা ইডির অফিসে ঘন্টার পর ঘন্টা কাটাবে, তারা এখন দেখছে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে সেই সব নেতারা ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে। তৃণমূলকে বিজেপি রাজনৈতিকভাবে শেষ করতে চেয়েছিল এবং মানুষও তাই দেখতে চেয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল বরবাদ হচ্ছে, মানুষ সেটা দেখবে। অর্থাৎ সেটা কিভাবে দেখতে চেয়েছিল মানুষ? না, তৃণমূলের প্রত্যেকটা নেতা যারা চোর, যারা দুর্নীতিগ্রস্ত, তারা গারদের পিছনে রাত কাটাবে। আমাদেরকে ভোটের আগে এই বিশ্বাসটা করানো হয়েছিল ছোট বড় মেজো সেজো তৃণমূলের প্রত্যেকটা নেতা যারা চুরি দুর্নীতির সাথে যুক্ত ছিল, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু আমরা তৃণমূলকে এখন শেষ হতে দেখছি, তবে ঠিক কিভাবে শেষ হতে দেখছি? তৃণমূলের কিছু চুনোপুটি দুর্নীতিগ্রস্ত নেতারা, কিছু কাউন্সিলর, কিছু গ্রাম পঞ্চায়েতের নেতারা, তাদেরকে আমরা রোজ সকাল হলে টিভিতে দেখছি কারোর অ্যারেস্ট হচ্ছে, কারোর গায়ে ডিম ছোড়া হচ্ছে, কারোর গায়ে জুতো ছোড়া হচ্ছে, কাদা ছোড়া হচ্ছে, গোবর ছোড়া হচ্ছে। কিন্তু যারা কোটি কোটি টাকার দুর্নীতিগ্রস্ত, সেই সব সাকরেত, সেই সব চোরেদের মাথা যারা, তাদেরকে মুখ্যমন্ত্রী দিল্লির তাদের বাসভবনে ডেকে মিটিং করছে, কিংবা কলকাতা এয়ারপোর্টের পাশে কোনো 5 স্টার, কোনো 5 তারা হোটেলে তাদের সাথে গোপন বৈঠক করা হচ্ছে। এবং এদের মধ্যে অন্যতম মুখ কসবার এমএলএ জাভেদ খান। মুখ্যমন্ত্রী 4 তারিখ ক্ষমতায় আসার পরে একটি মঞ্চ থেকে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা ভাষণ দিলেন যে উনি সবার ব্যাপারে জানেন, কে দুর্নীতিগ্রস্ত, কার কতগুলো সম্পত্তি আছে। এইটা বলতে গিয়ে উনি বললেন জাভেদ খানের ছেলে ফয়াজ খান, তার কলকাতার উপরে 90টা সম্পত্তি আছে এবং সেগুলোকে মুখ্যমন্ত্রী বের করে ছাড়বেন, সেই দুর্নীতিগুলো শেষ দেখে ছাড়বেন। जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। কিন্তু তারপরে দেখলাম ঋতব্রতর সাহায্য নিয়ে সেই জাভেদ খান মুখ্যমন্ত্রীর সাথে এয়ারপোর্টের পাশে একটি 5 তারা হোটেলে, যেটা আমি রিপোর্টে দেখছিলাম, খবরে দেখছিলাম, তারা একসাথে বৈঠক করে এবং পরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকেও জাভেদ খানকে আমরা দেখতে পাই। তৃণমূল শেষ হচ্ছে, তৃণমূল শেষ হচ্ছে। জাভেদ খানরা, ঋতব্রতরা, শতাব্দী রায়, দেব, জুন মালিয়া, সায়নী ঘোষ, তারা তৃণমূল ছেড়ে চলে আসছে। তৃণমূলের প্রায় 80 জন এমএলএ, প্রায় 40 জনের কাছাকাছি রাজ্যসভা লোকসভা মিলিয়ে প্রায় 40 জনের কাছাকাছি এমপি, তাদের সিংহভাগটাই মেন তৃণমূল, প্রধান যে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের হাত ছেড়ে চলে এসছে, তারা একটা আলাদা তৃণমূল বানাতে চাইছে। এভাবে তৃণমূল শেষ হচ্ছে। কিন্তু আমরা কি তৃণমূলকে এইভাবে শেষ দেখতে চেয়েছিলাম? নাকি ঋতব্রতর মতো নেতারা, যাদেরকে কাল অবধি মুখ্যমন্ত্রী ওই তার বালিশ চাটার একটি ভিডিও নকল করে জিভ বার করে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছিলেন, সেই মুখ্যমন্ত্রীর বেছে দেওয়া একটা বিরোধী দল আজকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, আমি বিভিন্ন সময় বিজেপির সমালোচনা করেছি, শেষ 5 বছর ধরে তো বিজেপির সমালোচনাও করেছি অনেক সময়। সেখানে আমার কেন্দ্রীয় বিজেপির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সেটিং বারবার চোখে পড়তো এবং সেই কথাগুলো ওপেনলি আমার চ্যানেলে বলেছি। কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের যে বিজেপি আছে, তারা কিন্তু সত্যি করেই চাইতো যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যাক। বিরোধী দলনেতা হিসেবে অনেক ক্ষেত্রে আমি শুভেন্দু অধিকারীর সাথে একমত না হলেও আমি তার যে লড়াইটা দেখেছিলাম, দিনের পর দিন মাঠে ময়দানে পড়ে থাকা, কোনোদিন ছুটি না নিয়ে, মানে পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটে যাওয়া, এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম। একটা বিরোধী দলনেতা হয়ে যে কাজটা করা দরকার
বেশিরভাগ ক্ষেত্রে, সবটা বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে শুভেন্দু অধিকারী সেই কাজটা করতে সফল হয়েছিলেন এবং খুব ভালোভাবে তার কাজটা করে দেখিয়েছিলেন। কিন্তু ভাবুন, এখন পশ্চিমবঙ্গে যে বিরোধী দলনেতা আছে, সেই বিরোধী দলনেতা কে হবে, আমাদের রাজ্যের প্রধান বিরোধী কে হবে, শাসকের কে সমালোচনা করবে, সেটাও এখন ঠিক করে দিচ্ছে শাসক দল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সাথে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বৈঠক করছে, গোপন বৈঠক করছে কে না ঋতব্রত, যে কিনা পশ্চিমবঙ্গের এখন প্রধান বিরোধী দলনেতা। আপনারা 5 বছর আগে অবধি এই সিনারিওটা ভাবতে পারতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘন্টার পর ঘন্টা শুভেন্দু অধিকারী একটা গোপন বৈঠক করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা না করে সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন ঘুরছেন শুভেন্দু অধিকারী, কখনো দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেজের তলায়, কখন দেখা হবে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। শুভেন্দু অধিকারীকে এই কাজগুলো আপনারা গত 5 বছরে করতে দেখেছিলেন? কিন্তু এখন আমরা ঋতব্রতকে, যে নাকি প্রধান বিরোধী, তাকে এই কাজগুলো আমরা করতে দেখব। দেখুন, তৃণমূল শেষ হচ্ছে, কিন্তু আপনারা একবার বুকে হাত রেখে সত্যি করে বলুন তো, তৃণমূলকে আমরা এইভাবে শেষ হতে দেখতে চেয়েছিলাম? যখন কয়েকটা চুনোপুটি একের পর এক ধরা পড়ছে, ডিমের বাড়ি খাচ্ছে, পচা ডিমের বাড়ি খাচ্ছে, তখন রাঘব বোয়ালরা তারা কিন্তু এক প্রকার ছাড় পেয়ে যাচ্ছে এবং তারা শুধু এনডিএ জোটকে তারা আরো শক্তিশালী করবে বলে প্রায় 25-26 জনের আপাতত এমপিরা তারা সমর্থন করেছে এনডিএ জোটকে। তাদের গায়ে আর ডিম ছোড়া হবে না, তাদের গায়ে আর জুতো ছোড়া হবে না, তারা যত দুর্নীতি করেছে সব ভুলে যাওয়া হবে। কাকুলি ঘোষ দস্তিদারের নারদাকাণ্ড ভুলে যাওয়া হবে, শতাব্দী রায়ের রোজভ্যালি কাণ্ড ভুলে যাওয়া হবে, সায়নী ঘোষের চাকরি চুরির সাথে যুক্ত থাকার দুর্নীতিগুলো সব ভুলে যাওয়া হবে, দেবের গরু চুরি তা ভুলিয়ে দেওয়া হবে। কিন্তু আপনাকে মাতিয়ে রাখা হবে কোন কাউন্সিলর 30 লক্ষ টাকা নিয়ে কোথায় তার পার্টি অফিসে একটা বিছানা করে রেখেছিল, কোথায় কে গোপন ডেরা করে রেখেছিল হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা। কিন্তু যারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, তাদেরকে বিধানসভায় পাঠানো হয়, তাদেরকে লোকসভায় পাঠানো হয়। এরা নাকি আবার ভালো তৃণমূল। যে তৃণমূলকে একসময় বলা হতো 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর, এটা এখন ক্ষমতায় আসার পরে শ্রমিক ভট্টাচার্য কিংবা শুভেন্দু অধিকারীরা তৃণমূলের মধ্যেও এখন ভালো তৃণমূল খুঁজে পাচ্ছেন। এতে দু দলের লাভ, এনডিএ এক প্রকার শক্তিশালী হচ্ছে, এপাশে যারা কাল অবধি তৃণমূল করেছিল তারা একটা নতুন তৃণমূল তকমা নিয়ে বাজারে নামছে, এনডিএর সমর্থন দিচ্ছে, তাতে একটু সিকিউরিটি পাবে, পাবলিকের কাছ থেকে ডিম খেতে হবে না, জুতো খেতে হবে না, কাদার গন্ধ শুনতে হবে না। ইটস আ উইন উইন ফর বোথ অফ দেম। কিন্তু আমাদের জন্য কি হলো? আমরা কি চেয়েছিলাম? আমরা তো চেয়েছিলাম ঋতব্রতরা জেলে ঢুকুক, আমরা তো চেয়েছিলাম তৃণমূলের যে 80 জন এমএলএ, তাদের মধ্যে কম করে 60-70 জন দুর্নীতিগ্রস্ত, তাদের সবার বিরুদ্ধে অ্যাকশন হোক। ফিরহাদ হাকিমকে অবধি আমরা দেখছি বৈঠকে গিয়ে ঋতব্রতর হাত এখন ধরছে, যাতে এখন বিভিন্ন চুরি, বিভিন্ন দুর্নীতি থেকে এখন গা বাঁচানো যায়। আমার বিশ্বাস সে গা উনি বাঁচাতে পারবেন। যে খলিলুর রহমানরা, যে ফিরহাদ হাকিমরা কাল অবধি জেহাদি ছিল, তারা এখন রামভক্ত হয়ে যাবে। এই মুখ্যমন্ত্রী গতকাল অবধি ইন্ডিয়া জোটে সিপিএম এর টাকা নিয়ে খিল্লি করেছিল। কোনো একটা সভা থেকে দাঁড়িয়ে বলছেন মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি তিনি নাকি দিল্লিতে দোস্তি করছেন আর বাংলায় কুস্তি করছেন। এখানে বলছে কুস্তি আর দিল্লিতে দোস্তি। গতকাল দিল্লিতে এক মঞ্চে মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি আর অভিষেকের কাকা এরকম ব্রায়ন একসঙ্গে বসছে পাশে। ইন্ডিজোট বলে বিভিন্ন প্রশ্নের মুখে বারবার ফেলা হয়েছে সিপিএম কিংবা কংগ্রেসকে। আর আজ দেখুন, সেই ইন্ডিজোটকে ভাগিয়ে, তৃণমূলের নেতাকে ভাগিয়ে এনডিএকে শক্তিশালী করছে। এবং এই প্রশ্নগুলো এখন যে দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি, সেই নিয়ে কোনো মিডিয়াকে আপনি প্রশ্ন করতে দেখবেন না। আপনি সেই প্রশ্নগুলো এখন শুভেন্দু অধিকারীর দিকে ছুড়ে দেবেন না, যে প্রশ্নগুলো গতকাল অবধি সিপিএমকে নিয়ে মানুষ করতো, গতকাল অবধি কংগ্রেসকে নিয়ে মানুষ করতো। তৃণমূলকে শেষ করা মানে তো এটা নয় যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পথে বসানো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে যে নেতাগুলো দিনের পর দিন চুরি দুর্নীতি করে গেছে, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, তাদের মধ্যে এই সাংসদরা আছেন, তাদের মধ্যে এই এমএলএরা আছেন, তাদের কি হবে? তারা কিভাবে পার পাবে? এবং তারা পার পেয়ে যাচ্ছে, আমরা দিনের পর দিন সেটা হতে দেখছি। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে সেই কাজগুলো হচ্ছে। এটাকে তো এক প্রকার তৃণমূলের রিইউনিয়ন বলা যায়। অনেক বছর পরে আমরা যখন বন্ধুরা, কলেজের বন্ধুরা বা স্কুলের বন্ধুরা গেট টুগেদার করি, এটা তো মনে হচ্ছে তৃণমূলের একটা দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে, যেখানে আমরা পুরনো দিনের তৃণমূলকে খুঁজে পাচ্ছি। একসাথে সবাই আবার মিলেমিশে একটা তৃণমূল তৈরি করেছে, যেখানে শুধু দুজন নেই,
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি সেই পুরনো দিনের তৃণমূলের শুভেন্দু অধিকারী আছেন, তাপস রায় আছেন, সজল ঘোষ আছেন, রুদ্রনীল ঘোষ আছেন, এপাশে শতাব্দী আছেন, দেব আছেন, জুন মালিয়া আছেন, এপাশে ঋতব্রত আছেন, এপাশে জাভেদ খান আছেন, এপাশে ফিরাদ হাকিম আছেন। মদন মিত্ররা হয়তো কালকে চলে আসবেন। আবার সেই পুরনো সেই দিনের কথা ভুলবো কি আর? যারা সিপিএম এর বিপদের দিনে সিপিএম এর হাত ছেড়েছিল, যারা তৃণমূলের বিপদের দিনে তৃণমূলের হাত ছেড়েছে, তারা আপনার বিপদের দিন আপনার হাতটাও ছাড়বে। এবং এটা বলতে বলতে আমার আরেকটা কথা বেশ মনে পড়ছে। এই প্রশ্নটা হয়তো আমার করা উচিত কিনা আমি জানি না, তবে রত্না দেবনাথকে আজকে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। যে জুন মালিয়া, যে কাকলি ঘোষ দস্তিদারদের আরজিকর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাঁটতে দেখেছিলেন, আপনার মেয়ের বিচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, এখন আপনি সেই ভালো তৃণমূলদের সাথে যখন একই চেয়ারে বসে থাকবেন, একই মিটিংয়ে, একই প্রশাসনিক বৈঠকে বসে থাকবেন, তখন আপনার কেমন লাগবে? কেমন লাগবে যখন আপনার দল বিজেপিকে এনডিএতে এই মানুষগুলো, এই এমপিরা, এই সাংসদরা, এই এমএলএরা সমর্থন করবে, যারা কাল অবধি আপনার মেয়ের বিচারের বিরুদ্ধে ছিল, তখন আপনার কেমন লাগবে? যারা সেদিন আপনার মেয়ের বিচারের বিরুদ্ধে ছিল, আপনার চোখে তারাও কি আজ ভালো তৃণমূল? এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে অনেকে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন, কিংবা তৃণমূলকে আটকানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন। আপনি যিনি বিজেপিকে আটকাতে তৃণমূলে ভোট দিয়েছিলেন বা তৃণমূলকে আটকাতে বিজেপিতে ভোট দিয়েছিলেন, দুই ফুল আজ মিলেমিশে এক হয়ে গেল। আর আপনার কি হলো? আপনি মাঝখান থেকে প্রতিবারই, যেটা রাজনীতিতে হয়, নেতারা আপনাদের যেমনি পায়ের তলায় সারা জীবন পিষে এসেছিল রাজনৈতিক নেতারা, তারা ঠিক সেভাবেই পিষে এলো। যাদবপুরের এমপি সায়নী ঘোষ যখন যাদবপুরের হকার উচ্ছেদ হচ্ছে, শুধু এনডিএ জোটে নিজের অন্তর্ভুক্তি করবে বলে একটা টু শব্দ করেনি, খালি ফেসবুকে দু একটা লাইন লিখেছিল এবং একটি এমপির কাজ ওইটুকু হয়ে থেকে গেল। কিন্তু একটা দল সিপিএম, তাদের নেতা সৃজন ভট্টাচার্য বলুন, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, দীপশিতা, এরা এত বেহায়া, মানুষের ভোটে বারবার হেরে যাওয়ার পরেও এরা নির্লজ্জের মতো হেরে যাওয়ার পরের দিন রাস্তায় নেমেছে। যে সৃজন ভট্টাচার্য যাদবপুরে এতগুলো ভোটে হেরে গেল, তৃতীয় হলো, এবং সেই মানুষটি যাদবপুরের হকার উচ্ছেদে বুলডোজারের সামনে নিজেকে দাঁড় করিয়ে দিল। অথচ যাদেরকে আপনারা ভোট দিয়েছিলেন, তারা আপনাদের সেবা করতে, দেশের সেবা করতে, জনগণের সেবা না করতে পারলে তাদের রাতে ঘুম আসে না, তারা ছটপট করে। তাই তারা আপনার বিপদের দিনে, মনে রাখবেন, তাদের বিপদের নয়, আপনাদের বিপদের দিনে তারা এনডিএ জোটকে শক্তিশালী করবে বলে তার একটা নতুন তৃণমূল বেছে নিয়েছে। আমার একটা জিনিস সত্যি মাথায় ঢুকছে না, তৃণমূলে যদি এতজনই ভালো তৃণমূল ছিল, তাহলে পরিবর্তনের দরকারটাই কি ছিল? শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে দিলেই হতো। মানুষ হয়তো এবার আস্তে আস্তে বুঝতে পারবেন যে তৃণমূল পাকলে এক একটা বিজেপি হয়, আর যাদের শরীরে একবার করে তৃণমূল বয়ে গেছে, তাদের কখনো শেষ হয় না, তাদের পুনর্জন্ম হয়। আর সেই পুনর্জন্মটাই আমরা দেখছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।